হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার একটা নতুন ভিডিও নিয়ে তো তোমাদের কাছে চলে এসেছি। যদিও এটাও একটা খুব স্পেশাল ভিডিও, তার কারণ এটাও আর একটা নতুন ট্রিপের ভিডিও। যদিও এই ট্রিপটা আমরা বেশ কয়েক বছর আগে করেছিলাম, তবে তখন কিন্তু এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করে ওঠা হয়নি। তাই সেই পুরনো ট্রিপেরই সমস্ত ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে চলে এসেছি। এই ট্রিপটা ছিল 3টে দেশের রাজধানীর ট্রিপ। তার মধ্যে প্রথমটা ছিল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, আর দ্বিতীয়টা ছিল হাঙ্গেরির রাজধানী বুডাপেস্ট, আর সবথেকে শেষে স্লোভাকিয়ার রাজধানী ব্রাটিস্লাভার। আর এই ট্রিপটা ছিল আমাদের দুজনেরই মনের ভীষণ কাছের। আসলে আমরা এমনিতে পাহাড় ঘুরতে ভালোবাসি বলে খুব একটা শহর যে প্রচুর ঘুরেছি এমনটা নয়, তবে এই 3টে শহর ঘুরে দেখার পর শহরকে ঘুরে দেখার যে দৃষ্টিভঙ্গিটা, সেটাই কিন্তু আমাদের বেশ অনেকটা বদলে গেছিলো। আর তার সাথে সাথে এটাও বুঝতে শিখেছিলাম, পাহাড়, জঙ্গল কিংবা সমুদ্রই হোক কিংবা পুরনো শহরই হোক, সমস্ত জায়গারই কিন্তু খুব আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। আর সেগুলোকে সুন্দরভাবে ঘুরে দেখতে পারলে সমস্ত জিনিসই ঘুরে দেখার কিন্তু একটা আলাদা আনন্দ পাওয়া সম্ভব। আমাদের এই জার্নিটা তো বেশ লম্বা ছিল, মানে ডুসেলডর্ফ থেকে ভিয়েনা অবধি ডিস্টেন্স প্রায় 1000 কিলোমিটারের মতো। তো বুঝতেই পারছো, বেশ কিছু হল্ট নিয়ে পুরো রাত জার্নি করে বাসে করে আমরা সকালের দিকে পৌঁছে গেছিলাম ভিয়েনায়। আর সেই যাত্রাপথে আমাদের দেখা মিলেছিল ভীষণ সুন্দর সুন্দর দৃশ্যের। যেমন আমরা দিগন্ত প্রসারিত চাষের ক্ষেতও দেখেছিলাম, তেমনি জঙ্গলে ঘেরা এবং লেকের ধারের পাহাড়ও দেখেছিলাম। আর সেই সমস্ত সুন্দর দৃশ্য এবং আনন্দই তোমাদের সাথেও একটুখানি ভাগ করে নিলাম। এবারের এই ট্রিপে যে 3টে শহর আমরা ঘুরে দেখব, সেই ভিয়েনা, বুডাপেস্ট এবং ব্রাতিস্লাভা, এই 3টে শহর যেমন 3টে আলাদা আলাদা দেশের রাজধানী, তেমনি এই 3টে শহরের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এই 3টে শহরই দানিউব নদীর তীরে অবস্থিত। আর এই দানিউব নদী হচ্ছে ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী, এবং এটি মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে কৃষ্ণ সাগরে পড়েছে। এবং এই নদী এতটাই বৃহৎ যেটা ঐতিহাসিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ একটি নদী। এটা একসময়ের রোমান সাম্রাজ্যের সীমান্তকে বর্ণনা করে। আর এই ইউরোপে থাকাকালীন যত নদী আমি দেখেছি, তার মধ্যে এই নদীটি এবং এই নদীটির তীরে অবস্থিত শহরগুলোই কিন্তু আমার সব থেকে সুন্দর লেগেছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে পৌঁছানোর পর আমরা সবার আগে ভিয়েনার যে জায়গাটায় গিয়ে পৌঁছেছিলাম ঘুরে দেখার জন্য, সেটি ছিল ভিয়েনার প্রাণকেন্দ্র, পুরনো ভিয়েনার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ ভিয়েনার রাজপ্রাসাদ, যেটা হোফবুর্গ নামে পরিচিত। আর এই হোফবুর্গ ইম্পেরিয়াল প্যালেসই হচ্ছে ভিয়েনা তথা ইউরোপের সবথেকে শক্তিশালী ব্যক্তিদের আবাসস্থল। 1918 সাল পর্যন্ত ভিয়েনার প্রাণকেন্দ্রে অবস্থিত বিশাল প্রাসাদ কমপ্লেক্সটি রাজতন্ত্রের রাজনৈতিক কেন্দ্র ছিল। আজ এটি অস্ট্রিয়া গণতান্ত্রিক প্রজাতন্ত্রের জন্য একই রকম ভূমিকাই পালন করে থাকে। প্রায় 600 বছরেরও বেশি সময় ধরে ভিয়েনা হোফবুর্গ অস্ট্রিয়ান সার্বভৌমদের বাসস্থান ছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি ইউরোপীয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। এখান থেকেই হ্যাবসবার্গরা ত্রয়োদশ শতাব্দী থেকে রাজত্ব শুরু করেছিল, প্রথমে অস্ট্রিয়ান বংশোদ্ভূত ভূমির শাসক হিসাবে, 1452 সাল থেকে পবিত্র রোমান সাম্রাজ্যের সম্রাট হিসাবে, এবং অবশেষে 1806 সাল থেকে 1918 সালে রাজতন্ত্রের অবসান পর্যন্ত অস্ট্রিয়ার সম্রাট হিসাবে। প্রায় 13 শতক, মানে প্রায় 1300টা বছর ধরে মধ্যযুগের এই সুরক্ষিত দুর্গ হোফবুর্গ প্রতিটা সম্রাটের দ্বারাই কিন্তু অনেকটা করে সম্প্রসারিত হয়েছে, এবং আজকের দিনে এই জায়গাটা প্রায় একটা আস্ত শহরে পরিণত হয়েছে। 2,40,000 বর্গ মিটারেরও বেশি এই কমপ্লেক্সে 18টি শাখা, 19টি কোর্টইয়ার্ড এবং 2600 পৃথক ঘর রয়েছে, যেখানে কিন্তু আজও 5000 মানুষ কাজ করে এবং বসবাস করে। আমরা ছোটবেলায় যে সর্বশক্তিমান নায়ক হারকিউলিসের গল্প শুনতাম, সেই হারকিউলিসেরও কিন্তু নিদর্শন পাওয়া যায় এখানকার এই রাজপ্রাসাদের ভাস্কর্যগুলিতে। যেহেতু গ্রিক এবং রোমানরা মন্দিরে হারকিউলিসের পুজো করত, এবং এই প্রাসাদও যেহেতু রোমানদের অধীনে বহু বছর ছিল, তাই জন্য এই হারকিউলিসের ব্যবহার কিন্তু এখানকার ভাস্কর্যেও অনেক বেশি দেখা যায়। এই পুরনো শহর
ভিয়েনার প্রাণ কেন্দ্র এই হোফবুর্গের আনাচে কানাচে জড়িয়ে আছে অনেক ইতিহাস, অনেক গল্প। তোমরা তো দেখতেই পেলে কতটা বড় এই জায়গাটা, প্রায় 2.5 ঘন্টা লেগেছে আমাদের এই জায়গাটা ঘুরে দেখতে। তো এই জায়গাটার সমস্ত গল্প তো বলে ওঠা সম্ভব নয়, তবে যতটা সম্ভব ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরপরে আমাদের গন্তব্য ছিল এখানকার একটা খুব গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, সেটা হচ্ছে সেন্ট স্টিফানস ক্যাথিড্রাল, আর সেটার দিকেই আমরা এগিয়ে যাচ্ছিলাম। আর এই হোফবুর্গ থেকে ক্যাথিড্রাল যাওয়ার রাস্তাটাতেই পড়ে পৃথিবীর সব থেকে নামি দামি ব্র্যান্ডের দোকান, আর এই জায়গাটাকে বলা হয় গোল্ডেন কোয়ার্টার। হাঁটতে হাঁটতে তো অলরেডি আমরা এসে পড়েছি সেন্ট স্টিফানস ক্যাথিড্রালের একেবারে সামনে। আর দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটার আয়তন এবং আকার কি বিশাল, এবং এটা কতটা উঁচু যে এক ফ্রেমে ক্যামেরাবন্দি করা এটাকে ভীষণই দুষ্কর। এটি অস্ট্রিয়ার সব থেকে উঁচু ক্যাথিড্রাল, যেটার উচ্চতা প্রায় 136 মিটারের মতো। এই ক্যাথিড্রালটির দুটো টাওয়ার আছে, একটি হচ্ছে সাউথ টাওয়ার যেটি বিশাল উঁচু এবং যেটার উপর অবধি ওঠার সিঁড়ি আছে, এবং আরেকটি হচ্ছে নর্থ টাওয়ার যেটার মধ্যে কিন্তু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম চার্চ বেলটি উপস্থিত রয়েছে। আর তোমরা হয়তো জানলে অবাক হবে, সেই বিখ্যাত মিউজিশিয়ান মোজার্ট, যিনি তার বিভিন্ন সিম্ফনির জন্য গোটা পৃথিবীতে বিখ্যাত, তার খ্রিস্ট ধর্ম গ্রহণ থেকে শুরু করে বিবাহ এবং মৃত্যুর পরের ফিউনারেল সমস্ত কিছুই কিন্তু এই সেন্ট স্টিফানস ক্যাথিড্রালেই হয়েছে। আর এই সেন্ট স্টিফান ক্যাথিড্রালও কিন্তু গথিক আর্কিটেকচারেই তৈরি, আর এখানে ভীষণ সুন্দর সুন্দর কিছু পেন্টিংও কিন্তু রয়েছে। আর তোমরা তো দেখে বুঝতেই পারছো এই ক্যাথিড্রালের সিলিংটা ঠিক কতটা উঁচু। আর সত্যি বলতে তোমরা তো বুঝতেই পারছো এটা এত পুরনো একটা আর্কিটেকচার, তাই বহুবার এটি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের দ্বারাই হোক কিংবা বিভিন্ন অগ্নিকাণ্ডের দ্বারাই হোক, তাই বারবার এটি ক্ষতিগ্রস্তও হয়েছে এবং পুনর্নির্মাণেরও কাজ হয়েছে। আর সারা সকাল থেকে ঘুরে তো আমাদের বেশ খানিকটা খিদেও পেয়ে গেছিলো, তো সামনে তো সেরকম কোনো দোকান তখন ছিল না, তো প্রথমেই এই আইসক্রিমের কার্টটা দেখতে পেয়েছিলাম, আর সেটা দেখে এই গরমে আর লোভ সামলাতে আমরা পারিনি, তাই আইসক্রিমই দুজনে দুটো নিয়ে নিয়েছিলাম। আমি আমার ফেভারিট ভ্যানিলা নিয়েছিলাম, আর স্পন্দন একটা চকলেট আইসক্রিম নিয়ে নিয়েছিল। আর এই আইসক্রিম বিক্রেতাটা আমরা ইন্ডিয়া থেকে এসেছিলাম জেনে আমাদের সাথে বেশ কিছুটা কথাও বলল, আর সেটা থেকে জানতে পারলাম ইন্ডিয়ার বলিউড কিন্তু সত্যি গোটা পৃথিবীতে বেশ বিখ্যাত, বিশেষ করে বলিউড গান এবং নাচের জন্য। সুন্দর আইসক্রিমের স্বাদ আস্বাদন করতে করতে তো আমরা ওই গোল্ডেন কোয়ার্টারের রাস্তাটা দিয়েই হাঁটছিলাম, আর সেখানে হাঁটতে হাঁটতেই চোখে পড়লো আরও একটা চার্চ। এই চার্চটার নাম ছিল সেন্ট পিটার্স চার্চ, আর পরে জানতে পারলাম এটা কিন্তু ভিয়েনার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চার্চের মধ্যে একটা। আর এটা ছিল একটা রোমান ক্যাথলিক চার্চ, আর এই চার্চটার ভিতরটা কিন্তু ভীষণই সুন্দর দেখতে ছিল। হোফবুর্গ প্যালেসের সাথে সাথে সেন্ট স্টিফানস ক্যাথিড্রাল আর সেন্ট পিটার্স চার্চও কিন্তু আমাদের অলরেডি সকাল থেকে দেখা হয়ে গেছিলো, আর তার সাথে সুন্দর আইসক্রিমও খাওয়া হয়ে গেছিলো। তো এই গোল্ডেন কোয়ার্টারের রাস্তাটা দিয়েই আমরা আবার ফিরে যাচ্ছিলাম। তো এই রাস্তাটার চারপাশের দোকানগুলো এত সুন্দর করে সাজানো ছিল যে দেখতে ভারী ভালো লাগছিল, আর এখানের রাস্তাটা দিয়ে হাঁটতেও কিন্তু ভীষণই ভালো লাগছিল। তো এই ভিয়েনার একটা খুব বিখ্যাত দোকান আছে যেটা চকলেটের জন্য খুব বিখ্যাত, তো সেই ব্র্যান্ডেরই একটা শোরুম ওই স্ট্রিটেও ছিল। তো সেখানেই আমরা ঢুকে এই জিনিসটা কিনে নিয়েছিলাম। এটা ছিল একটা চকলেটে ইউজ হওয়া লিকার। তো মেনলি এমন একটা জিনিস নিতে চেয়েছিলাম যেটা আমাদের মতো গরমের দেশেও সাজিয়ে রাখা যাবে, তো চকলেট তো কোনোভাবেই সাজিয়ে রাখা যাবে না, তাই এই লিকারের ছোট্ট বটলটাই আমি ইন্ডিয়ার জন্য সুভেনির হিসাবে নিয়ে নিয়েছিলাম। অস্ট্রিয়ার এই প্রাণ কেন্দ্র
আর এই দানিউব নদীর তীরে অবস্থিত এই পুরনো ভিয়েনা শহরের আনাচে কানাচে ছড়িয়ে আছে নানা ইতিহাস, নানা গল্প। তবে এই শহরটা এতটাই বড়, একদিনে কিন্তু এই শহরটার সমস্ত গল্প এবং সমস্ত ইতিহাসকে জানা বেশ কঠিন। তাই এই শহরটাকে ঘুরে দেখার জন্য একদিন একেবারেই সাফিসিয়েন্ট নয়, কিন্তু আমাদের হাতে যেহেতু একদিনই ছিল, তাই সেটাকেই আমরা সব থেকে ভালোভাবে যেভাবে ব্যবহার করা সম্ভব সেটাই করতাম। আর যেহেতু এটা গ্রীষ্মকাল ছিল, আর গ্রীষ্মকালে তোমাদেরকে আগেও বলেছি ইউরোপে যেহেতু দিনটা প্রায় রাত 9টা-10টা অবধি থাকে, তাই পুরো দিনটাকেই কিন্তু আমরা ব্যবহার করতে পারতাম এই ভিয়েনা শহরটাকে পুরোপুরিভাবে উপভোগ করার জন্য। আর তাছাড়া ইউরোপের কেন্দ্রীয় অবস্থানের কারণে ভিয়েনা সারা বিশ্বের দর্শনার্থীদের কাছেও কিন্তু ভীষণই জনপ্রিয় একটি গন্তব্যস্থান। প্রায় 2 মিলিয়নেরও বেশি বাসিন্দা নিয়ে ভিয়েনা কিন্তু অস্ট্রিয়ার সবচেয়ে জনবহুল শহর এবং বার্লিনের পরে জার্মানভাষী অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহর। স্থাপত্য এবং ভাস্কর্য ছাড়াও এই শহর কিন্তু সাংস্কৃতিকভাবেও অত্যন্ত উন্নত এবং গুরুত্বপূর্ণ। তার বিশেষ কারণ হচ্ছে এখানকার সঙ্গীত। এই শহরকে এক কথায় বিশ্ব সঙ্গীতের রাজধানীও বলা হয়। তার প্রধান কারণ উলফগ্যাং, মোজার্ট বা বিথোফেনের মতো বড় বড় সুরকাররা। আর তাছাড়াও আইকনিক কফি হাউসগুলো থেকে শুরু করে ভিয়েনার প্রাকৃতিক সৌন্দর্যও কিন্তু দেখার মতো। এই মহানগরীর অর্ধেকেরও বেশি এলাকা জুড়ে কিন্তু সবুজ রয়েছে। শুধু তাই নয়, টানা 8 বারের মতো ভিয়েনা কিন্তু সর্বোচ্চ মানের জীবনযাত্রার শহর হিসাবেও পুরস্কার পেয়েছে। এই মুহূর্তে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটাকে বলা হয় মারিয়া থেরেসিয়ান প্লাজ, এবং এই মারিয়া থেরেসার যে মূর্তি পুরো রাস্তাটার মাঝখানে আছে, তার ঠিক দুই পাশে আছে দুটো খুব প্রাচীন মিউজিয়াম, এবং এই দুটো কিন্তু ভিয়েনার এই পুরনো শহরের অত্যন্ত প্রাচীন দুটি মিউজিয়াম। এই দুটো বিল্ডিংও কিন্তু একটা সময় এই হোফবুর্গ প্যালেস, এই প্রাসাদেরই অংশ ছিল, কিন্তু পরে যেমনটা তোমরা জানো সময়ের সাথে সাথে প্রাসাদের বিভিন্ন বিল্ডিং বিভিন্ন নতুন নতুন কাজে এখনকার সময়ে ব্যবহৃত হয়, ঠিক সেইভাবে এই দুটো বিল্ডিং কিন্তু এখন মিউজিয়ামে পরিণত হয়েছে। এবং এই দুটো মিউজিয়ামই কিন্তু ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। আর আরও একটা মজার জিনিস, সেটা কিন্তু তোমাদের বলা হয়নি, তখনকার এই রোমান সাম্রাজ্যের রাজাদের কিন্তু দুখানা প্যালেস ছিল। একটা ছিল শীতের আবাসস্থল, আর একটা ছিল গ্রীষ্মকালের আবাসস্থল। তো এই শীতকালের আবাসস্থল ছিল এই হোফবুর্গ প্যালেস, আর গ্রীষ্মকালের আবাসস্থল ছিল কিন্তু এই ভিয়েনাতেই অবস্থিত আরও একটি প্যালেস, সেই প্যালেসটির নাম হচ্ছে সোনব্রুন প্যালেস। আর এরকমই আরও মজার মজার গল্প আর ভিয়েনার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আরও অনেক ইতিহাস নিয়ে খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ভিডিওয়। তো আজকের ভিডিও তো এখানেই এন্ড করছি। চলো, তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।